তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা শুরু করি। তাহলে আজকে ম্যানেজমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জুরি, আমরা সেদিন বেসিক অ্যাসপেক্ট এন্ড ক্লিনিক্যাল অ্যাসপেক্ট পড়েছিলাম। আজকে হলো যে ম্যানেজমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জুরি। ম্যানেজমেন্ট হলো তিনটা কথা খুবই দরকার। হলো আমরা তো কতগুলো ভাগে আমরা ভাগ করি কেমিক্যাল ইঞ্জুরি ম্যানেজমেন্ট। প্রথম হলো যে প্রাইমারি ইন্টারভেনশন, পোস্ট ইরিগেশন ম্যানেজমেন্ট এন্ড সেকেন্ডারি ইন্টারভেনশন। এখন প্রাইমারি ইন্টারভেনশন বলতে বুঝি যে যে জায়গায় ঘটনাটা ঘটবে, যেখানে কেমিক্যাল ইনজুরিটা হবে at the time, at the occurrence, site of occurrence যে ট্রিটমেন্টে সেটা হলো প্রাইমারি ইন্টারভেনশন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেমিক্যাল ইঞ্জুরি ম্যানেজমেন্ট অফ কেমিক্যাল। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই জায়গাটা, প্রাইমারি ইন্টারভেনশন। তার মানে হলো যে আমরা বলেছি যে ইট ইজ এ ট্রু অকুলার ইমার্জেন্সি। কেন ট্রু অকুলার ইমার্জেন্সি? কথা শোনা যায়? সব শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। তাহলে এটাকে আমরা ট্রু অকুলার ইমার্জেন্সি বলছি। ট্রু অকুলার ইমার্জেন্সি মানে কি? মানে হলো কি যে যখন তোমার সমস্যাটা হবে সেই মুহূর্তে তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় উইদাউট ডিলে এনি সেকেন্ড, নট মিনিট, এনি উইদাউট ডিলে এনি সেকেন্ড ইউ স্টার্ট ইউর ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট এনি ডিলে। এইটা হলো প্রাইমারি ইন্টারভেনশন। কেন এটা জরুরি? সেটা হলো কি যে কেমিক্যাল ইনজুরি মানে কি, যখন একটা কেমিক্যাল চোখের ভিতরে পড়ে তখন কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে যায়। যখন কেমিক্যাল রিঅ্যাকশনটা শুরু হয়ে যায় তখনই কিন্তু তার টিস্যুটা ড্যামেজ হওয়া শুরু করে। সেই জন্য যত তাড়াতাড়ি সেখান থেকে আমরা মানে সরাই নিতে পারি যে কেমিক্যাল অফেন্ডিং যে আমার যে কেমিক্যাল, সেটা যদি সেখান থেকে কন্ট্যাক্টটাকে আমরা দূর করতে পারি তাহলে তোমার ড্যামেজটা কম হবে। যত ড্যামেজটা কম হবে তত আউটকামটা ভালো হবে। এই জন্য এটা হচ্ছে ট্রু অকুলার ইমার্জেন্সি এবং এত বেশি ইম্পর্টেন্ট ফর প্রাইমারি ইন্টারভেনশনটা। তারপরে সেকেন্ডারি ইন্টারভেনশন, পোস্ট ইরিগেশন ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? যখন প্রাইমারি ইন্টারভেনশন ইরিগেশনটা শেষ হয়ে গেল তারপরে যেটা সেটা হলো আমরা পোস্ট ইরিগেশন ম্যানেজমেন্ট এবং আলটিমেটলি সেকেন্ডারি ইন্টারভেনশন। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। আমরা হলো কি যে আমার ম্যানেজমেন্টের গোলটা কি, আমরা যদি না জানি যে আমার উদ্দেশ্যটা কি তাহলে আমার তো আমি চিকিৎসাটা ভালো মতো দিতে পারবো না। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা ম্যানেজমেন্টের গোল থাকে, উদ্দেশ্য থাকে, অবজেক্টিভ থাকে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে আমি যে কেমিক্যাল ইনজুরি ম্যানেজমেন্টটা করব, ফার্স্ট ইন্টেনশনটা হচ্ছে রিমুভিং দা অফেন্ডিং এজেন্ট। আমার যে কেমিক্যাল ইনজুরি দিয়ে একটা কেমিক্যাল দিয়ে ইনজুরিটা হয়েছে সেই কেমিক্যাল ইনজুরিটাকে রিমুভ করা, সেখান থেকে দূরে সরায় নেওয়া অথবা সরে যাওয়া, এটা হলো প্রথম কাজ। সেকেন্ড যেটা হলো কি এলিমিনেটিং অফ ইনফ্লামেশন। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাকে ইনফ্লামেশনটা কমাইতে হবে। থার্ড যেটা হচ্ছে আমাকে প্রিভেন্ট হবে ইনফেকশন, যাতে ইনফেকশন না হয় তার জন্য চেষ্টা করতে হবে। এবং ফোর্থ যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে প্রমোটিং অকুলার সারফেস হিলিং। অকুলার সারফেস যাতে হিলিং হয় তার জন্য যা যা করা দরকার সেটা আমাদের করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে, কন্ট্রোলিং অফ ইন্ট্রাঅকুলার প্রেসার। একটা হলো গুরুত্ব অনুযায়ী এটা, কিন্তু সবগুলোই একসঙ্গে শুরু করাটাই হচ্ছে সবচাইতে বেশি ভালো। যেটা যখন দরকার তখন আমাদের সেটাই করতে হবে। সেটাই হচ্ছে গোল অফ ম্যানেজমেন্ট। এই গোল অফ ম্যানেজমেন্ট এটা মাথা যদি থাকে তাহলে আমার পরবর্তী ম্যানেজমেন্ট গুলো করা খুবই সুবিধা হবে। যে আমি বুঝতে পারবো যে কোনটার উপর কি চিকিৎসা দিতে হবে, কোথায় কি কাজ করতে হবে। এটা হচ্ছে গোল অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা ভালো করে বুঝতে হবে। এইটা যদি আমি আমার মাথায় থাকে, এটা যদি আমি অনুধাবন করতে পারি তাহলে পরবর্তী কাজগুলো করা আমার জন্য খুব একটা সমস্যা হবে না। এইটা হচ্ছে এখানে। তারপর আমরা যাই যে আমাদের প্রথম যে কথা বলতেছি যে ইরিগেশন ট্রিটমেন্ট অফ প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্ট হলো কোপিয়াস ইরিগেশন, মানে প্রফিউজ ইরিগেশন। আমার তো প্রচুর পরিমাণে ইরিগেশন করতে হবে। তাহলে ইরিগেশনের কারণটা, আমার ইরিগেশনের উদ্দেশ্যটা কি?
ইরিগেশনের উদ্দেশ্য হলো টু মিনিমাইজ ডিউরেশন অফ কন্টাক্ট উইথ দ্য কেমিক্যাল। কেমিক্যাল যেটা কন্টাক্টে আছে সেইটা কমানো, মিনিমাইজ করা, যাতে কন্টাক্টটা না থাকে, এবং যতক্ষণ কন্টাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে টিস্যু ডিস্ট্রাকশন করতে থাকবে, টিস্যু ড্যামেজ করতে থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে সম্ভব আমাকে ইরিগেশন করে কেমিক্যালটাকে দূরীভূত করতে হবে, কেমিক্যাল থেকে কন্টাক্টটাকে আমাদের সম্পূর্ণ নির্মূল করতে হবে। তারপরে হচ্ছে এটা করতে করতে আমাদের পিএইচটাকে নরমাল করতে হবে, কনজেক্টিভাল সেক অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি যদি ভালো মতো ইরিগেশন করি, ভালো মতো যদি পরিষ্কার করতে পারি, যদি কন্টাক্টগুলো সরাই ফেলতে পারি, তাহলে আমার পিএইচ অটোমেটিক্যালি নরমাল হয়ে যাবে। এখন যেটা খুবই ইম্পর্টেন্ট, দি স্পিড অ্যান্ড এফিকেসি অফ ইরিগেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর ফলোইং কেমিক্যাল ইঞ্জুরি। এবং আমরা যদি একটা প্রগনোস্টিক ফ্যাক্টরের কথা বলি, তাহলে গেলে একমাত্র হচ্ছে ইরিগেশন। ইরিগেশনটা আমি যত তাড়াতাড়ি করতে পারবো, যত ইফেক্টিভলি করতে পারবো, যত ভালোভাবে করতে পারবো, সেটার উপরে ডিপেন্ড করবে আমার প্রগনোসিস অফ দ্য কেমিক্যাল ইঞ্জুরি। তাহলে স্পিড অ্যান্ড এফিকেসি অফ ইরিগেশন, এইটা। তাই স্পিড মানে যত তাড়াতাড়ি আমি করতে পারি, যত ইফেক্টিভলি করতে পারি, দিস ইজ দ্য প্যারামিটার ফর কেমিক্যাল ইঞ্জুরি আউটকাম। ঠিক আছে, সেখান থেকে আমরা আসি যে কোটিয়াস ইরিগেশন আমরা কি করব। কোটিয়াস ইরিগেশন করবে কি, যে পেশেন্টকে এক্সপ্লেইন করতে হবে হোয়াট ইজ গোয়িং অন। হ্যাঁ, বলে যে আপনার চোখে ময়লা কেমিক্যাল গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, এটুকু, অত বেশি বোঝানোর দরকার নেই তাকে। তারপর কি করতে হবে, অ্যানাস্থেটিক এজেন্ট আমরা একটা সারফেস অ্যানাস্থেসিয়া দিব যদি পসিবল হয়, পসিবল যদি হয় তাহলে। আর হলে কেয়ারফুলি সেপারেট দ্য লিডস, লিডটাকে সেপারেট করতে হবে। সেপারেট করার পরে ডিটেক্টর দিয়েও করা যেতে পারে, ম্যানুয়াল দিয়েও করা যেতে পারে। জেন্টলি রিন্স দি কর্নিয়া এন্ড ফর্নিসেস। একটা জিনিস মনে রাখতে হবে যে আমি ইরিগেশন করতে যাতে না, আমি আবার চোখটাকে আঘাতপ্রাপ্ত না করি, আমি ফর্নিসেস ছিঁড়ে না ফেলি, কর্নিয়াটাকে ইনজুরি না করি। এই জন্য একটা মিনিমাইজ করতে হবে, জেন্টলি করতে হবে, যে আমি বেশি জোরও খাটাবো না, আবার কাজ করবো না সেটাও না, এটা অপটিমাম একটা লেভেল যেতে হবে। আর হলো কি যে যখন আমি ইরিগেশন করব, ইরিগেশন করার শেষ পর্যায়ে এসে আমাকে সমস্ত পার্টিকেলকে রিমুভ করতে হবে, যেগুলো অর্গানাইজ পার্টিকেল থাকবে। সেটা কিভাবে রিমুভ করবো, কটন টিপ অ্যাপ্লিকেটর দিয়ে করতে পারি, অথবা ফরসেপ দিয়ে করতে পারি। আর এটা রিন্স দ্য পারফেক্টাল কনজাংটিভ এন্ড ফর্নিসেস আফটার ডাবল ইমারশন। এগুলো করার পর আমরা প্রথমে একটা উল্টাইলাম, তারপরে একটু উঁচু করে ধরে, তারপরে যে সেটা ডাবল ইমারশন। এই ডাবল ইমারশন করে আমাকে বাকি কাজটা করতে হবে, যে ভিতরে কোনো কিছু আছে কিনা সেটা বের করতে হবে, না থাকলেও ভালো মতো ফাইনালি ইরিগেশন দিতে হবে। ইরিগেশন দেওয়ার পর একটা থিওরিটিক্যাল বলা হয় যে লিটমাস পেপার, আসলে আমরা এটা করি না, ওইটা আসলে বাস্তবে সম্ভব হয় না। তারপর থিওরিটিক্যালি বলা হয় যে লিটমাস পেপার দিয়ে আমরা দেখবো তার পিএইচ নরমাল হচ্ছে কিনা। যার অত কিছু বলা দরকার নাই। তবে আমরা কথা হলো কি যে আমরা খুব সিম্পলি আমরা এটা কোথায় করব, at the site of injury as immediately at the occurrence occurs। যখনই ঘটনা ঘটবে, যে জায়গায় ঘটবে, তখন আমি এই কাজটা করে ফেলবো। তাহলে আমি কি করব, দেখেন কি সলিউশনটা ইউজ করব। সলিউশনটা হলো কি যে হাতের কাছে যে সলিউশনটা পাওয়া যাবে, নিউট্রাল সলিউশন, সেটাই দিয়েই। হ্যাঁ, কোনো কিছু না পাওয়া গেলে পরে আমি নর্মাল পানি দিয়েই করবো। ব্যালেন্সের সলিউশন তো সবসময় থাকে না, নর্মাল সলিউশন তো সবসময় থাকে না। সেই জন্য আমরা কি করব, যে ট্যাপ ওয়াটার দিয়ে করতে পারি, আমরা একটা পরিষ্কার পানি দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে হলো ব্যালেন্সের সলিউশন ইজ আইডিয়াল। তারপর আমরা যদি যাই যে এখানে কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন না থাকে তাহলে আমরা যাই যে এরপরে ইরিগেশন হওয়ার পরে আমরা পেশেন্টের হিস্ট্রি নিব, হিস্ট্রি নেবে একটা এক্সামিনেশন করে আস্তে আস্তে যাবো আর কি। এখানে কি হিস্ট্রি নেব, কেমিক্যাল টাইপ অফ ইনজুরি, কোন সময়টা হয়েছে, স্পেসিফিক টাইপ অফ কেমিক্যাল, কি ধরনের কেমিক্যাল দিয়ে এটা হয়েছে, টাইম বিটুইন দ্য এক্সপোজার এন্ড ইরিগেশন, ডিউরেশন এন্ড টাইপ অফ ইরিগেশন, তখন আমি যে ইরিগেশনটা দিছি তখন সেটা, আর হাউ মাচ পেইন ইজ দেয়ার ইজ নাও, এখন তার ব্যথাটা কেমন আছে, হাউ হ্যাজ ভিশন হ্যাজ এফেক্টেড এন্ড আই প্রোটেকশন ছিল কি ছিল না, এবং পরবর্তী দেওয়া হয়েছে কিনা। এই কয়েকটা প্রশ্ন খুব সুন্দর করে নিতে হবে যে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা পেইনের কথা বলেছিলাম আগেও, যে পেইনটা পেইনটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। প্রথম যেটা ইন্ডিকেট করে যে যত বেশি পেইন তত বেশি ভালো, তত বেশি হলে তোমার প্রগনোসিসটা ভালো। যত বেশি পেইন কম, যত পেইন কম তত প্রগনোসিস খারাপ। তার মানে টিস্যু ড্যামেজ যত বেশি হবে তত পেইনটা তোমার কম হবে, তার মানে নার্ভ এন্ডিং গুলো তোমার ডিস্ট্রাকশন হয়ে যায়। তারপর আমরা যাই, তারপরে আমরা ইভালুয়েশন করব। এখন ইভালুয়েশন সাধারণত একজন অপথ্যালমোলজিস্ট করে। অপথ্যালমোলজিস্ট
অপথলমোলজিস্ট করে। এই অপথলমোলজিস্টটা আমরা কি করে মেজার দ্য পিএইচ অফ অকুলার সারফেস, এটা আমরা ধারণা করে নেই যে কি কতটা পরিষ্কার হচ্ছে। আসলে থিওরিটিক্যালি আসলে আমরা করি না, ক্লিনিক্যালি থিওরিটিক্যালি এটা বলা হয় কিন্তু বাস্তব এটা করি না। তাই আমরা যেটা করি সেটা ভিজুয়াল অ্যাকুইটি দেখি। প্রথমেই ভিজুয়াল অ্যাকুইটি দেখি, স্টেজ সেটেল হওয়ার পরে ওই ইরিগেশন দেওয়ার পরে তার একটা হিস্ট্রি নেয়, হিস্ট্রি নেওয়ার পরে আমরা ভিজুয়াল অ্যাকুইটি দেখি। ভিজুয়াল অ্যাকুইটি, ইনিশিয়াল ভিজুয়াল অ্যাকুইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রগনোস্টিক ভ্যালু অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেলিক্যাল ভ্যালু। আচ্ছা, এখানে কিছু মনে রাখা দরকার যে কেমিক্যাল ইনজুরি কিন্তু অনেক মেডিকেল ইম্পর্টেন্স আছে, এই জন্য সবকিছু ডকুমেন্টেশন ঠিকমতো করতে হবে। কি ডকুমেন্টেশন করতে হবে? ডকুমেন্টেশনটা থাকবে যে আমার কখন ঘটনাটা ঘটছে, কোন জায়গায় ঘটনাটা ঘটছে, কোন সময়ে, কি পরিস্থিতি, তখন এই পেশেন্ট কি করতেছিল, সারাউন্ডিংসে কি ছিল, এবং এটা কি হোমিসাইডাল না সুইসাইডাল নাকি অন্য কোনো ভাবে হচ্ছে না অ্যাক্সিডেন্টাল, এই জিনিসগুলো সুন্দর করে নোট করতে হবে। তো যাই হোক, আমরা এখন ইভালুয়েশনে আসতেছি। ইভালুয়েশনে কি করব? ভিজুয়াল অ্যাকুইটিটা প্রথমে দেখব। ভিজুয়াল অ্যাকুইটি দেখার পরে আমি স্লিট ল্যাব এক্সামিনেশন করব। লিভ প্রিপারেশন টু সার্চ দ্য ফর ফরেন বডি, আরো কোনো তার কেমিক্যাল আছে কিনা, অর্গানাইজ ম্যাটেরিয়ালস আছে কিনা। কেমিক্যাল যাওয়ার সাথে সাথে কিন্তু অনেক ম্যাটেরিয়াল যায়, ফরেন বডি থাকে, সেই ফরেন বডিগুলো কিন্তু রিমুভ করতে হবে। তারপরে ইভালুয়েট দ্য কনজাংটিভাল আলসারেশন, কনজাংটিভাল ডিফেক্ট আলসারেশন যদি থাকে। তারপরে ডিগ্রি অফ লিম্বাল ইসকেমিয়া, clarity and integrity of the cornea, and measurement of intraocular pressure, and then grading, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি করলাম আমরা? প্রথমে আমরা যেখানে অকারেন্সটা ঘটলো তখন সেখানে আমরা ইরিগেশন দিলাম। যদি সেখানে কোনো কারণে ইরিগেশন না দেয় তাহলে আমরা ডাক্তারের কাছে আসলো, ডাক্তার কিন্তু নতুন করে ভালো করে ইরিগেশন করতে হবে। ইরিগেশন করার পর যে কিছু প্রশ্ন হিস্ট্রিটা নেবে, হিস্ট্রি নেওয়ার পরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে ক্লিনিক্যালি আমরা কোন জিনিসগুলো দেখবো? ভিজুয়াল অ্যাকুইটি দেখবো, তারপরে কনজাংটিভা দেখবো, কর্নিয়া দেখবো, তারপর লিম্বাল স্টিম সেল দেখবো, এবং সেই সঙ্গে কর্নিয়া এবং কনজাংটিভার ইন্টিগ্রিটিটা আমরা দেখবো। ইন্ট্রাওকুলার প্রেসার মাপবো এবং এখন গ্রেডিংটা করবো। গ্রেডিং গুলো আমরা সেদিন আগেও বলেছিলাম, তো আজকে আবার আরেকটু বলি, যেটা ইম্পর্টেন্ট, এটা খুব বেশি দরকার নাই। আমরা মূলত আমরা এইটা বেশি প্র্যাকটিস করি, সেটা হলো রপার হল গ্রেডিং। রপার হল গ্রেডিং আমরা বলছিলাম যে কর্নেল এপিথেলিয়াম, তারপর স্ট্রোমাল হেজ, আইরিস ডিটেইলস, লিম্বাল ইসকেমিয়া, এই চারটা জিনিস আমরা দেখে এটা গ্রেডিং করি। গ্রেড 1 2 3 4। গ্রেড 1 হচ্ছে ক্লিয়ার কর্নিয়া, এপিথেলিয়াম ক্লিয়ার থাকবে, এপিথেলিয়াম একটু ইনজুরি হতে পারে কিন্তু কর্নিয়াটা ক্লিয়ার থাকবে, এপিথেলিয়ামটা খুব বেশি সমস্যা থাকবে না, এখন কোনো লিম্বাল ইসকেমিয়া থাকবে না, গুড প্রোগ্রেস, এক্সিলেন্ট প্রোগ্রেস। তাহলে গ্রেড 2 তে বলছি যে এপিথেলিয়ামে একটু ডিফেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, থাকবে, সাধারণত থাকে কর্নিয়াল এপিথেলিয়ামের ডিফেক্ট। তারপর স্ট্রোমাল হেজ থাকে, মিনিমাম একটু স্ট্রোমাল হেজ থাকে, আইরি ডিটেইল ভালোভাবে দেখা যায়, আর লিম্বাল ইসকেমিয়া লেস দ্যান 1/3 যদি হয় সেটাকে আমরা গুড প্রগনোসিস বলছি। আর গ্রেড 3 যেটা টোটাল লস অফ কর্নিয়াল এপিথেলিয়াম, সেখানে মানে স্ট্রোমাল ভালো মতো হেজ থাকে আর আইরিস ডিটেইলটা অবসকিউর থাকে কিন্তু দেখা যায় একটু একটু। আচ্ছা, তাহলে 2/3 থেকে 1/3 থেকে 2.5 পর্যন্ত লিম্বাল ইসকেমিয়া থাকবে, সেটা গার্ডের প্রগনোসিস। আর গ্রেড 4 যেটা বলা হচ্ছে টোটাল লস, স্ট্রোমালটা অপেক থাকবে, আইরিস ডিটেইল দেখা যাবে না, এবং মোর দ্যান হাফ লিম্বাল ইসকেমিয়া থাকবে, ভেরি পোর প্রগনোসিস। আর এটা আর আমরা ডিটেইলস যেতে চাই না, এটা আমরা সেদিন বলেছি, তবে এটা হলো মোর অ্যাকুরেট দ্যান রপার হল গ্রেডিং, মোর অ্যাকুরেট। এটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হয়। যাই হোক, এটা আমরা চলে আসতে হবে, এখন আমরা চিকিৎসায় যাবো। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে নাকি? স্যার, এফসিপিএস এর কোশ্চেনে তখন স্যার এরকম পয়েন্ট উল্লেখ করে দেওয়া থাকে যে যদি আমি হচ্ছে গ্রেডিং অথবা প্রগনোসিস দেখতে চাই তাহলে আমি কোন কোন সাইনগুলো দেখব। তো স্যার এখানে রপার হলের মধ্যে তো 4টা জিনিস দেখি, যদি বলে যে 3টা অথবা 2টা মানে মেইন ইম্পর্টেন্ট যদি এরকম দেওয়া থাকে তাহলে স্যার 4টার মধ্যে কোন 2টা মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা দেখে বলবো স্যার? লিম্বাল ইসকেমিয়া, এটা এক নাম্বার। নাম্বার 1। নাম্বার 2 দিবে স্ট্রোমাল হেজ। নাম্বার 3 হলো কর্নিয়াল এপিথেলিয়াম, ঠিক আছে। নাম্বার 3 লিম্বাল স্টিম সেল, লিম্বাল ইসকেমিয়া ইজ দ্য নাম্বার 1 সবচেয়ে। এটার কোনো কিছু এটা বলতে হবে। সেকেন্ড যেটা বলবো স্ট্রোমাল হেজ কিরকম, তারপর হলো এপিথেলিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন মেডিকেল ম্যানেজমেন্ট, হ্যাঁ আমাদের তো অনেকগুলো মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, স্টেপ বাই স্টেপ এই ম্যানেজমেন্টগুলো আমরা করব। মেডিকেল ম্যানেজমেন্টে গ্রেড 1 and 2, আর গ্রেড আমরা তো 1 2 3 4 চারটা ভাগে ভাগ করছি।
গ্রেড 1 এন্ড 2 কে বলি যে মাইল্ড টু মডারেট, তাহলে মডারেট টু সিভিয়ার 3 টু 4। হ্যাঁ, এটা আমরা সহজ ভাষায় বলতে পারি। গ্রেড 1 এন্ড 2 হসপিটালাইজেশন মানে কি অ্যাডমিশন ইজ নট ম্যান্ডেটরি। গ্রেড 1 2 তে আমরা হসপিটালাইজেশন মানে হসপিটালে ভর্তি থাকাটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যত কেমিক্যাল ইনজুরি আছে সব কেমিক্যাল ইনজুরি ডেইলি ইভালুয়েট করতে হবে আপ টু এপিথেলিয়াল কর্নেল এপিথেলিয়াল হিলিং। হ্যাঁ, কর্নেল এপিথেলিয়াল হিলিং পর্যন্ত সে ভর্তি হোক বা না হোক, যতদিন পর্যন্ত কর্নেল এপিথেলিয়াল হিল না হোক ততদিন প্রত্যেকদিন আমাকে ইভালুয়েট করতে হবে। ডেইলি ইভালুয়েশন আনটিল কর্নেল এপিথেলিয়াম হিল, এটা শুধু গ্রেড 1 2 না, প্রত্যেকটা গ্রেডিং এর ক্ষেত্রে কেমিক্যাল ইনজুরিতে তোমাকে ডেইলি ইভালুয়েট করতে হবে। ডেইলি যদি না পারো অল্টারনেট তো অবশ্যই করতে হবে, ডেইলি করাটা হলে বেশি ভালো, এটা সব বইতে লেখা আছে এরকম। তারপরে এখন আমরা কি চিকিৎসাটা দিব? চিকিৎসা দিব হলে অ্যান্টিবায়োটিক দেবো, স্টেরয়েড দেবো, অ্যাসকর্বিক অ্যাসিড, আর্টিফিশিয়াল টিয়ার, সাইক্লোপ্লেজিক্স যদি লাগে, আর প্রেসার লোয়ারিং এজেন্ট যদি লাগে। এইটা হলো যে ইমিডিয়েট চিকিৎসা। ইমিডিয়েট চিকিৎসা আমরা দেবো গ্রেড 1 এন্ড 2 দেবো। গ্রেড 1 এন্ড 2 ঠিক আছে, আমরা আটটা আগাই যে গ্রেড 3 এন্ড 4 আমরা ইমিডিয়েট চিকিৎসাটা কি? হসপিটাল অ্যাডমিশন ইন ম্যান্ডেটরি। গ্রেড 3 এন্ড 4 যদি হয় তাহলে হসপিটালাইজেশন করতেই হবে। ডেইলি ইভ্যালুয়েশন আনটিল কর্নেল এপিথেলিয়াল হিল, যতদিন পর্যন্ত কর্নেল এপিথেলিয়াল হিল না হয় ততদিন পর্যন্ত ডেইলি এই করতে হবে। আর চিকিৎসাটা কি? চিকিৎসা হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, স্টেরয়েড দিতে হবে, অ্যাসকর্বিক অ্যাসিড, স্যান্টিক অ্যাসিড, রেটিনোইক অ্যাসিড, আর্টিফিশিয়াল টিয়ার অথবা অটোলোগাস সিরাম, সাইক্লোপ্লেজিক্স এবং প্রেসার লোয়ারিং এজেন্ট। এই জিনিসগুলো তোমাকে দিতে হবে। তাহলে ওইটার সঙ্গে এটা পার্থক্যটা কি? ওখানে আমরা সাইক্লোপ্লেজিক বলছি যদি লাগলে দিব, না লাগলে দিব না। ওখানে কিন্তু অটোলোগাস সিরামের কথা বলি, এখানে অটোলোগাস সিরামের কথা বলছি। যে রেটিনোইক অ্যাসিডের কথা ওখানে বলিনি, এখানে বলেছি। তারপর সাইক্লোপ্লেজিক্স এন্ড প্রেসার লোয়ারিং এজেন্ট এখানে দিতে বলছি, ওখানে বলছি যে যদি লাগে দিব, না লাগলে দিব না। তাহলে গ্রেড 3 এন্ড 4 এলে এই চিকিৎসা দিতে হবে, আর গ্রেড 1 এন্ড 2 তে আমাকে এই চিকিৎসা দিতে হবে। এটাকে ভর্তি করার দরকার নাই, গ্রেড 3 এন্ড 4 এ ভর্তি করার দরকার আছে, হসপিটালাইজেশন করতে হবে। তারপরে এটা অনেক অনেক ঝামেলা হয়, ঝামেলাগুলো পরে আসতেছে। কিছু ঝামেলার কথা আমি আগে বলছি, এখন হলো যে ট্রিটমেন্ট। গ্রেড 3 এন্ড 4, গ্রেড 3 এন্ড 4 এ অনেক সময় দেখা যায় কি যে শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিলে হয় না, ইমিডিয়েটলি আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হয়। যেমন সেই সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো কি? আমরা হলো সুপারফিশিয়াল ডেব্রাইডমেন্ট। এটা কিন্তু আমরা সুপারফিশিয়াল ডেব্রাইডমেন্ট আমরা যখন আমরা ইরিগেশন করতেছি, কি বলে তোমার, ইরিগেশন যখন করি কোপিয়াস ইরিগেশন, তখনই কিন্তু বলা আছে যে আপনার ইয়ে করতে হবে, কি বলে, যে রিটেইন ফরেন বডি যেগুলো আছে, অর্গানিক ফরেন বডি যেগুলো থাকে সেগুলোকে বের করতে হবে, ফেল দিতে হবে। আবার সেই সাথে কিছু ডেভেলপমেন্ট করে দিতে হবে এটা। আর রডিং অফ দ্য ফর্নিসেস এবং প্যারাসেন্টেসিস, টেনোপ্লাস্টি, ম্যানুয়েটিভ মেমব্রেন ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, ম্যানুয়েটিভ মেমব্রেন ট্রান্সপ্লান্টেশন গেলে আলাপ হলো, আমরা কিন্তু খুব বেশি মাত্রায় ম্যানুয়েটিভ মেমব্রেন ট্রান্সপ্লান্টেশন করি সাধারণত কেমিক্যাল ইনজুরিতে। যাই হোক, সুপারফিশিয়াল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? সুপারফিশিয়াল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি যে এটা একটা ইমিডিয়েট কাজ, যখন আসবে তখন সাথে সাথে করে ফেলতে হবে। কি করি আমরা এখানে? আমরা করি যখন কেমিক্যাল ইনজুরি হয়, শুধুমাত্র কেমিক্যালটা যায় না। যেমন হলো যে যদি আমরা হাই ব্যাটারি বাস্ট হয়, ব্যাটারি বাস্ট হলে কি হয়? শুধু এসিড এখানে যায় না, ওখানে সালফিউরিক এসিডের সঙ্গে সঙ্গে তোমার ধুলা বালি, অর্গানিক পাথর টাথর বিভিন্ন কিছু যায় আর কি, আরো অন্যান্য ম্যাটেরিয়াল গুলো যায়, সেগুলো তোমাকে পরিষ্কার করতে যতটুকু সম্ভব। তারপর রডিং অফ দ্য ফার্নিসেস। ফার্নিসেস রডিংটা কেন করবো আমরা? যখন দেখা যাবে যে কেমিক্যাল ইনজুরি হলে কি হয়, সারফেসটা র হয়ে যায়। র হয়ে গেলে কি হয়, তোমার গেলে লিডের সঙ্গে আই লিডের সাথে তোমার দুই কনজাংটিভা পালপিবল কনজাংটিভ, পালভার কনজাংটিভ অ্যাডহেয়ার হয়ে যায়। অ্যাডহেয়ার হয়ে গেলে যে ঘটনাটা ঘটে সিমপ্লেফারন হয়ে যায়। এই সিমপ্লেফারনটাকে প্রিভেনশন করার জন্য তাকে রডিং করতে হবে ফার্নিসেস। আর হলো প্যারাসেন্টিসিস কখন করি? যখন দেখি যে খুব বেশি মাত্রায়, খুব বেশি রোল একটা কোপারেট নাই, আমরা কোপারেট করি না, কিন্তু থিওরিটিক্যালি বলা হয় কোন কোন জায়গায় করে কেউ কেউ, কিন্তু পরিচিত জানতে চায় যে প্যারাসিন্থেসিস হ্যাজ নট সো মাচ গুড রোল। তো কোনো কোনো কিছু করা হয় যদি খুব বেশি মাত্রা তার অ্যালকালাইন নেচার হয়, অ্যাসিডিক নেচার হয়ে যায়। এটা ডিপেন্ডস আপনাদের কি ধরনের ইনজুরি হচ্ছে। যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে অ্যাসিডিক নেচার হয়ে যায় এই এটা, আর অ্যালকালি গেলে অ্যালকালাইন নেচার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, প্যারাসিন্থেসিস করলে কি হয়, তো এটা যে কেমিক্যাল যে ইয়াটা পিএইচটা নরমালাইজ হয়ে গেলে টিস্যু ড্যামেজটা কম হয় এটা। আর টেনোপ্লাস্টি একটা জিনিস, যদি গ্রেড 3 এন্ড 4 হয়, বিশেষ করে 4 গ্রেড 4 এ, তখন কি হয় যে তোমার স্ট্রোমাটা খুব বেশি মাত্রায় ট্রমাটাইজ পুড়ে যায়। পুড়ে গেলে সেখানে পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে, তারপর ডিভেটালাইজড হয়ে যায়, তার মানে ব্লাড ভেসেল থাকে না আশেপাশে। তখন কি করা হয়, লিম্বাস ভাস্কুলার নষ্ট হয়ে যায়। তখন কি ক্যানন সহ কনজাংটিভা সহ এটা কনজাংটিভ কর্নের উপরে লাগাই দেওয়া হয়, সেটা হলো টেনোপ্লাস্টি। আর অ্যামনিওটিক মেমব্রেন যেটা বলা হচ্ছে যে অ্যামনিওটিক মেমব্রেনটা খুব বেশি ইফেক্টিভ। এটা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ফাইব্রোটিক, অ্যান্টি এনজিওজেনিক, অনেক কিছু থাকে।
এটা হলো গিয়ে এপিথেলিয়ামটাকে হিলিং এ সহযোগিতা করে, এই জন্য এমডিটি মেমব্রেনটা আমরা খুব বেশি মাত্রায় করে থাকি। আচ্ছা, এইগুলা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। তারপর ম্যানেজমেন্ট, আমরা একটা কথা বলছি যে স্টেরয়েড দিই। স্টেরয়েড আমরা কখন দিই? স্টেরয়েডটা হলো কি যে ইনিশিয়ালি ইরিগেশন যেরকম ইম্পর্টেন্ট, সেরকম স্টেরয়েডটাও খুব ইম্পর্টেন্ট। স্টেরয়েড কি করে? এরা কি করে? প্রথমে হলো যে হিউজ ইনফ্লামেশন হয়, কেমিক্যাল ইনজুরিতে হিউজ ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনটাকে ইমিডিয়েটলি কমানোর জন্য স্টেরয়েড সবচেয়ে ভালোটা, স্টেরয়েডটা ভালো কাজ করে। এই জন্য প্রথম 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা স্টেরয়েড দিয়ে থাকি, স্টেরয়েড দিয়ে থাকি, স্টেরয়েড দিয়ে থাকি। এখন স্টেরয়েডটা কি কাজ করে? বলছি যে রিডিউস ইনফ্লামেশন এন্ড নিউট্রোফিলিক ইনফিলট্রেশন। নিউট্রোফিলিক ইনফিলট্রেশন যেটা কমালে পরে তার ইনফ্লামেশনটা কমে যায়। ইনফ্লামেশন কমে গেলে পরে আমার স্কারটা কম হয়, তারপরে অনেক অনেক পরবর্তী যে ইনফ্লামেশনের মানে ইডিমার জন্য যে কনসিকুয়েন্স সেগুলো অনেক মাত্রায় কমে যায়। আরেকটা জিনিস হয় কি, যে এই আমরা 7 থেকে 10 দিন পর্যন্ত কেন দেই? 7 থেকে 10 দিন পর্যন্ত এই জন্য দেই যে এই 7 তারিখের 7 দিনের পরের থেকে কিন্তু এটা স্ট্রোমাল নেক্রোসিস এবং স্টেরাইল কর্নিয়াল আলসার শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং এইটা স্টেরয়েড কি করে? এই আলসারটাকে এনহ্যান্স করে, যার জন্য আমরা আর 1 সপ্তাহ পরে কিন্তু আমরা আর স্টেরয়েড দেই না, স্টেরয়েডটা বন্ধ রাখি। আমরা সেটা কি করি? আমরা রিপ্লেস বাই নন স্টেরয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটা, সেটা যেমন কিটোরালক দিই আমরা, নিপাফেনাক দিই, এগুলো দিই আমরা। এগুলা এটার কাজ কি করে? এরা হলো কি কেরাটোসাইট ফাংশন গুলাকে কোনো করে না, এফেক্ট করে না, কিন্তু স্টেরয়েডটা কেরাটোসাইট ফাংশন গুলাকে এফেক্ট করে, যার জন্য এনএসআইড আমরা দিই। ঠিক আছে? আর এই স্টেরয়েড আরেকটা কাজ করে, যে সে যে ভালো কাজ যেমন করে, খারাপ করে তেমন করে। এগুলো ইম্পেয়ার স্টোমাল হিলিং, কোলাজেন সিনথেসিসটা সে কমায় দেয়, এবং ইনহিবিট ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন, ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশনটা কমায় দেয়, যার জন্য হিলিং এ প্রবলেম করে। এবং এই জিনিসটা সে সেকেন্ড উইকে খুব বেশি মাত্রায় হয়, যার জন্য আমরা সেকেন্ড উইকে আমরা স্টেরয়েডটা বন্ধ রাখি। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে না। তারপর আমরা বলছি ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। হ্যাঁ, এটা প্রমোট সিনথেসিস অফ ন্যাচারাল কোলাজেন বাই কোলাজেন ফাইব্রোব্লাস্ট এন্ড ইমপ্রুভ হিলিং। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি আর কি, সোডিয়াম অ্যাসকর্বেট আমরা যে ভিটামিন সি দেই, হ্যাঁ, ভিটামিন সি এর ইনজেকশন পাওয়া যায়, সেটাকে আমরা সাধারণত ড্রপ আকারে ইউজ করি কোনো কোনো ক্ষেত্রে, সাধারণত 2 ঘন্টা পর পর দেওয়া। আর ভিটামিন সি হলো খুব বেশি মাত্রায় দিতে হয়। এই জিনিসটা বলে মনে রাখা দরকার যে ভিটামিন সি একটা দিনে 3 বার দিলে কোনো কাজ হবে না। যে একটা ভিটামিন সি তে 250 মিলিগ্রাম থাকে, কিন্তু আমার নিয়ম হলো যে কমপক্ষে 2 গ্রাম দিতে হবে, কমপক্ষে 2 গ্রাম। এখানে আমরা আগাই, একটু বেশি কথা বলার দরকার নেই। তারপর সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা আসলে অ্যাকচুয়ালি আমাদের এইভাবে নাই, কিন্তু তারপর এটা খুব ভালো একটা কাজ করে। সেটা হলো কি যে আমরা সাইট্রিক অ্যাসিড দিতে পারি না, সাইট্রিক অ্যাসিড লেবু খাইতে বলি বেশি মাত্রায়, বেশি মাত্রায় লেবু। Powerful inhibitor neutrophil activity and reduce the intensity of the inflammatory response. নিউট্রোফিল যেটা জিটিপিটা চিলেটিং এজেন্ট হিসেবে মূলত কাজ করে আর কি, ইনহিবিট কোলাজিনেস। ডোজটা হলো যে অ্যাসকর্বিক অ্যাসিডের যে ডোজ, এটার প্রায় একই ডোজ। হ্যাঁ, আর এটা মূলত দেওয়া হয় কি সেকেন্ড ওয়েভ ফ্যাগোসাইটস উইথ ইউজুয়ালি অকার্স আফটার 7 days। রেটিনোয়িক অ্যাসিড, রেটিনোয়িক অ্যাসিড আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু বাইরে বিভিন্ন দেশে পাওয়া যায়। রোল অফ লেট ম্যানেজমেন্ট অফ পারসিস্টেন্ট অকুলার সারফেস অ্যাবনরমালিটি। এরা কি করে? রেটিনোয়িক অ্যাসিড যে প্রমোট গবলেট সেল রিকভারি। যখন আমরা ইয়া হয়, আমাদের যখন কেমিক্যাল ইনজুরি হয়, বিশেষ করে যখন আমাদের কনজাংটিভাতে এফেক্টেড হয়, তখন গবলেট সেলগুলো ধ্বংস হয়ে যায়, কিছু কিছু মরে যায়, কিছু কিছু দুর্বল হয়ে যায়। এই এই রেটিনোয়িক অ্যাসিড করে কি? তার কাজ হলো কি যে সাধারণত ভিটামিন এ সম্পর্কে আমরা জানি যে নর্মাল সেল যে হেলদি সেল, সেলের যে হেলথ আছে, সেই হেলথটাকে সে মেনটেন করে, সেলুলার ইন্টিগ্রিটি মেনটেন করে। সেই ক্ষেত্রে সে ভালো কাজ করে হলো যে গবলেট সেলগুলোকে রিকভারিতে সে হেল্প করে, আর ইমপ্রুভ অকুলার সারফেস ফাংশন। আর হলো আরেকটা যে কাজ করে সেটা হলো কি যে যখন তোমার টোটাল লিম্বাল স্টিম সেল ডিফেক্ট হয়ে যাবে, তখন কি করবে? যেহেতু লিম্বাল স্টিম সেল নাই, কনজাংটিভ এপিথেলিয়াম নাই, তখন কনজাংটিভাল এপিথেলিয়াম দিয়ে কনজাংটিভাল রিসার্ফেসিং হয়। তখন এই রেটিনোয়িক অ্যাসিড যেটা করে,
সেটা হলো may promote partial transdifferentiation of conjunctival epithelium to corneal epithelium phenotype যদিও টোটালি হয় না কিন্তু পার্শিয়ালি সে ট্রান্সডিফারেন্সিয়েশন করে সে কিন্তু এপিথেলিয়াম কর্নিয়াল এপিথেলিয়ামটাকে রিপ্লেসমেন্ট করে যদিও সে টোটালি পারে না আমরা কখনোই রেটিনোইক অ্যাসিডটা দিব এটা অয়েন্টমেন্ট আকার পাওয়া যায় বিদেশে পারসিস্টেন্ট গবলেট সেল ডিসফাংশন যদি থাকে টিআরপি ইনস্টেবিলিটি থাকে আর পুর অকুলার সার্ভিস ওয়েটিং ইভেন আফটার কমপ্লিট রিএপিথেলাইজেশন এইসব ক্ষেত্রে আমরা রেটিনোইক অ্যাসিড আমরা ইউজ করতে পারি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিনটা হচ্ছে ইফেক্টিভ কোলাজিনেজ ইনহিবিটর কোলাজিনেজটা হচ্ছে খুব খারাপ জিনিস এই আমাদের কর্নিয়াটাকে ধ্বংস করে ফেলে সেটাকে ইনহিবিট করে ইনহিবিট নিউট্রোফিল অ্যাক্টিভিটি আর রিডিউস আলসারেশন এই কতগুলো কাজ করে হলো তোমার টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধগুলো সেগুলো সিস্টেমগুলো আমরা যেমন সাধারণত ডক্সিসাইক্লিন দেই দিনে দুইবার করে পরবর্তীতে কন্টিনিউশন সে একবার করে দেই আর অনেক সময় আমরা থেরাপিউটিক সব কন্ট্রাক্টে আমরা ইউজ করে থাকি এই হলো আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট এই জিনিসগুলো এই মেডিকেল ম্যানেজমেন্ট আর কারো কোনো বক্তব্য আছে নাকি অ্যান্টিবায়োটিক আমরা টপিক্যাল আর সিস্টেমিক দুইটাই দিব স্যার কোনটা অ্যান্টিবায়োটিক স্যার যেটা মেডিকেল ম্যানেজমেন্ট হ্যাঁ অ্যান্টিবায়োটিক আমরা টপিক্যাল দিব টপিক্যাল একটা কথা বলছি যে অ্যান্টিবায়োটিক আমরা নট মোর দ্যান 4 টাইমস যদি তার অ্যাক্টিভ ইনফেকশন না থাকে তাহলে 4 বারের বেশি দেব না তার কারণ হলো কি সব আমরা যতই দাবি করি যে এই যে প্রিজারভেটিভ ফ্রি তারপরে এরা অনেক সময় প্রিজারভেটিভ মানে এমন প্রিজারভেটিভ দিয়ে রাখে যে বলে যে প্রিজারভেটিভ কি না প্রিজারভেটিভ ফ্রি না আর প্রত্যেকটা ড্রাগেরই কিছু কিছু টক্সিক ইফেক্ট আছে এইজন্য আমরা যখনই প্রোফাইল্যাকটিক দিব নট মোর দ্যান 4 টাইমস ঠিক আছে নট মোর দ্যান 4 টাইমস আর একটা জিনিস হলো কি সিস্টেমিকটা আমরা কোনটা দিব সিস্টেমের সাথে ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ দিলে বেশি ভালো হয় ঠিক আছে ডক্সিসাইক্লিনটা কি করে এরা করে যে বলে এরা কর্নিয়াল হিলিং এ সহযোগিতা করে কোলাজেন সিনথেসিস সহযোগিতা করে এবং আরো অনেকগুলো কাজ করে হিলিং এর ব্যাপারে কোলাজেনোলাইসিসটাকে সে প্রিভেন্ট করে কোলাজেনেজ অ্যান্টি কোলাজেনেজ কাজ করে এই জিনিসগুলো সে কাজ করে এই জন্য আমরা ডক্সিসাইক্লিনটা আমাদের মোর প্রেফারেবল দেন আদার ড্রাগস ঠিক আছে আর কোনো প্রশ্ন স্যার আসসালামু আলাইকুম স্যার টেনোপ্লাস্টিটা কি স্যার কনজাংটিভাল হুডিংটাকে মিন করতেছে স্যার না কনজাংটিভাল হুড আর টেনোপ্লাস্টি সম্পূর্ণ আলাদা জিনিস এটা হলো টেনোপ্লাস্টি মানে কি আমরা এখানে টেনন্স ক্যাপসুল আছে না টেনন্স নিব স্যার টেনন্স ক্যাপসুলের সাথে কনজাংটিভা থাকবে না বাস ভেসেল না থাকলে তো কাজ করবে না এখন হলো কি যে আমরা টেনন্স ক্যাপসুলটা কেন আনছি এখানে আমরা গ্রেড 4 এ কি হয় স্ট্রোমাটা নেক্রোসিস হয়ে যায় স্ট্রোমাটা পুড়ে যায় তখন তো ওখানে আমার সাপোর্টিভ টিস্যু লাগবে যদি কনজাংটিভা নিয়ে আসি তাহলে ওটা ওখানে স্ট্যান্ড করতে পারবে না হ্যাঁ সেটা চলে যাবে এইজন্য সাপোর্টিং হিসেবে আমরা টেনন্স ক্যাপসুলটা নিয়ে আসি ঠিক আছে সাপোর্ট দেওয়ার জন্য স্ট্রেংথ মেইনটেইন করার জন্য আচ্ছা কোনো প্রশ্ন আছে এখানে আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাই সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কি করি সার্জিক্যাল ট্রিটমেন্ট এইম কি এইম হচ্ছে টু প্রমোট revascularization of the limbus restore the limbal cell population and re-establish the fornices আমাদের গ্রেড 1 2 তে কিন্তু সার্জারি লাগে না ভর্তি লাগে না গ্রেড 3 তে খুব বেশি লাগে না কিন্তু গ্রেড 4 তে মূলত সার্জারিটা লাগে এখন যদি গ্রেড 4 হয় এবং ইমিডিয়েটলি পারফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি আমরা ডেব্রাইডমেন্ট করব সাথে সাথে আমরা টেনোপ্লাস্টি করব অথবা অ্যামনিওটিক মেমব্রেন গ্রাফট করে যেকোনো কিছু করে ফেলবো পরে আগাই আর্লি সার্জিক্যাল অপশনগুলো কি কি আমার যেমন সার্জিক্যাল ডেব্রাইডমেন্ট রডিং যেটা আমরা বলেছি তো প্যারাসিনথেসিস কিন্তু পরে করলে হবে না ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যে করে ফেলতে হবে যদি এই সেরকম হয় তার মানে কি যে ইমিডিয়েট অ্যাকশন যদি মনে করা হয় যে পারফেকশন হয়ে গেছে এবং সিলড হয়ে গেছে এবং বেশি মাত্রায় এসিতে তোমার কেমিক্যাল রয়ে গেছে সেক্ষেত্রে এটা করে ফেলতে হবে যদি খুব বেশি রোল নাই তারপর এটা করা হয় যদি খুব বেশি সমস্যা হয় তারপর কনজাংটিভাল টেনোন এনভাসমেন্ট যে টেনোপ্লাস্টি যেটা বলছি আমরা যেটা এটা আর লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন অ্যামনিওটিক মেমব্রেন ট্রান্সপ্লান্টেশন টার্সোথেরাপি অনেক সময় করা হয় কনজাংটিভা ফ্ল্যাপ করা হয় টিস্যু অ্যাডহেসিভ গ্লু উইথ বিসিএল কেরাটোপ্লাস্টি এন্ড কেরাটোপ্রস্থেসিস কেরাটোপ্রস্থেসিস সাধারণত পরের দিকে করা হয় আর্লি করা হয় না কেরাটোপ্রস্থেসিস এটা হবে না কেরাটোপ্রস্থেসিস পরে করা হয় ঠিক আছে এই হলো আমার মানে হেডিং গুলাই এখন আমরা আস্তে আস্তে যাই যে ডেব্রাইডমেন্টে কি করি ডেব্রাইডমেন্টে আমরা যে কাজটা করি সেটা হলো যে মেকানিক্যাল রিমুভাল অফ কন্টামিনেন্টস এবং
রিমুভাল অফ নেক্রোটিক টিস্যু, যে কথাটা বলেছি যে যদি কেমিক্যাল ইনজুরি হয়, যেমন মনে করি যে simple একটা এক্সাম্পল বারবার দিচ্ছি যে ব্যাটারিতে যারা কাজ করে, যারা মোটর ওয়ার্কার্স, তারা কি হয় যে ব্যাটারি যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে অন্যান্য ম্যাটেরিয়ালস চলে যায়, সেইগুলো আমাকে রিমুভ করার জন্য ডেব্রাইডমেন্ট করতে হয়। আর সঙ্গে যদি নেক্রোসিস টিস্যু থাকে, নেক্রোসিস টিস্যু ডেব্রাইডমেন্ট করতে হয়। আর এটা হলো যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, এজন্য যে নেক্রোটিক টিস্যু ইটসেলফ ইনভাইট ইনফ্লামেশন। যতক্ষণ নেক্রোটিক টিস্যু হবে তত বেশি সে ইনফ্লামেশন ইনভাইট করবে, তত বেশি তোমার ব্লাড সেল গুলো আসতে থাকবে, তত বেশি কোলাজেনের সিস্টেম তখন আরো বেশি নেক্রোসিস হবে। এই জন্য সব কিছুতেই যেখানে নেক্রোটিক টিস্যু আছে সেখানেই তোমাকে এটা রিমুভ করে ফেলতে হবে। নেক্রোটিক টিস্যু কোনোভাবে রাখা যাবে না, যে যে কোনো পরিস্থিতি, শুধু এই কেমিক্যাল বানায় না, সব ক্ষেত্রে নেক্রোটিক টিস্যু থাকলে সেটা তোমাকে রিমুভ করতেই হবে। তারপর প্যারাসিনথেসিস, আর্লি প্যারাসিনথেসিস অ্যালকালি বার্নের ক্ষেত্রে সাধারণত করা হয়, অ্যাডভান্টেজ নট বলা হয় যে কেউ কেউ বলছে অ্যাডভান্টেজ আছে, কেউ কেউ বলছে নাই, যার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্স নাই। তবে যদি কেউ জানতে চায় তাহলে খুব আর্লি করে ফেলতে হবে, এবং অ্যালকালি বার্নে সাধারণত এটা লাগে। আচ্ছা, টেনোপ্লাস্টি যেটা বলেছিলাম আগে, যে সাধারণত গ্রেড 4 এ, আমি আগে বলেছি গ্রেড 4 এটা লাগে। যদি অনেক বেশি এরিয়া জুড়ে যদি লিম্বাস এন্ড কনজাংটিভাল যদি নেক্রোসিস থাকে, সেই ক্ষেত্রে এই কাজগুলো করা হয় টু রিএস্টাবলিশ লিম্বাল ভাস্কুলারিটি এন্ড টু ফেসিলিটেট কর্নিয়াল রিএপিথেলাইজেশন উইথ কনজাংটিভাল এপিথেলিয়াম এন্ড প্রিভেন্ট কর্নিয়াল আলসারেশন। গ্রেড 4 হলে পরে খুব তাড়াতাড়ি কর্নিয়াল আলসারেশন, স্টেরাইল আলসারেশন হয়ে যায়, পরবর্তীতে ইনফেক্টেড হয়ে যায়। এই কাজগুলোতে আমরা কিন্তু টেনোপ্লাস্টি করি। এটা হলো কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি করে ফেলতে হবে। সাধারণত গ্রেড 4 কেমিক্যাল বার্ন যদি হয় সেই ক্ষেত্রে এটা করতে হয়। তাহলে আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে to re-establish limbal vascularity and facilitate corneal reepithelialization with conjunctival epithelium. যেহেতু conjunctival epithelium itself is not sufficient for strength maintain করার জন্য, সেজন্য আমরা টেনোস ক্যাপসুলের কিছু অংশ নিয়ে আসি, এগুলো টেনোপ্লাস্টি। তারপরে লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু আছে, তবে এটা খুবই এক্সাইটিং, খুব ভালো রেজাল্ট। সাধারণত এটা খুব ইমিডিয়েটলি করা হয় না, আমরা কিছুদিন পরে করি, যখন মোটামুটি ইনফ্লামেশনটা একটু সাবসাইড করে গেছে, এবং যখন দেখা যাচ্ছে যে আমার লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্ট করলে পরে সেটা টিকে যাওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি একটা স্টেবল যদি আমার অকুলার সার্ফেস তৈরি করা হয়, তখন মোটামুটি আমরা লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনটা করি। এটা হলো বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়। এটা হলো কি যে লিম্বাল অটোগ্রাফ করা যায়। অটোগ্রাফ মানে কি যার কর্নিয়াতে কেমিক্যাল ইনজুরি আছে তার, অথবা অন্য জনের কাছ থেকে নিয়ে, সাধারণত প্রাইমারি মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তাদেরকে নিয়ে আসা। এইগুলো হচ্ছে আমি লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে পারি, খুব ভালো এক্সাইটিং রেজাল্ট। এমব্রিওনিক মেমব্রেন ট্রান্সপ্লান্টেশন তো আমরা আগেও বলেছি যে স্ট্রং এন্ড স্টেবল কানেক্টিভ টিস্যু সাবস্ট্রেট, excellent matrix for epithelial migration, augment the function of the stem cell and easy surgical manipulation. এটা কখন আমরা করব? যদি দেখি যে উইদিন 4 ডেজ এর মধ্যে আমার সাফিসিয়েন্ট রিএপিথেলাইজেশন হয় নাই, লিম্বাল রিজেনারেশন হয় নাই, তখনই আমরা এটা করে দিতে পারি। এবং এটা হলো অনেকবার করতে হয়, একাধিকবার করতে হয়, তার কারণ আমরা সকালে বলেছি যে এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়, পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন তাদের কাছে হলে আবার নতুন করে করতে হবে, এই আর কি, এটা রিপিটেবল। মিউকাস মেমব্রেন গ্রাফট, এটাও অনেক সময় করা হয়, যদি এটা লেট স্টেজে সাধারণত করা হয়, আর্লি স্টেজে করা হয় না। কনজাংটিভাল সিকাট্রাইজেশন সিম্বুলাফ্রেন রিলিজ করে যদি আমরা অন্য কোনো ভালো টিস্যু না পাই, সেই ক্ষেত্রে আমরা মিউকাস মেমব্রেনটা নিই। হ্যাঁ, কর্টেক্স রিকনস্ট্রাকশনের জন্য করা হয়, রেস্টোরেশন নরমাল ফ্লো ব্লিড রিলেশনশিপ, এটা করতে ভালো নেওয়া হয়। অক্টাল মিউকোসা থেকে নেই, আবার নেজাল মিউকোসা থেকে আমরা নিতে পারি। আমি আগে এটা করি নাই, কিন্তু অনেকেই করে, কিন্তু করে। যাই হোক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট যে মিউকাস মেমব্রেন গ্রাফট করা যেতে পারে। প্রথম দিকে না, পরের দিকে করা হয়। তারপর কেরাটোপ্লাস্টি। কেরাটোপ্লাস্টিতে আমরা কি করি? কেরাটোপ্লাস্টি কিন্তু সব লেভেলে করা হয়, অ্যাকুট লেভেলে করা হয়, ক্রনিক লেভেলে করা হয়, এবং যে হিল হয়ে যাওয়ার পরে করা হয়। অ্যাকুট লেভেলে আমরা কখন করি, মানে খুব আর্লি লেভেলে কখন করি? আর্লি লেভেলে যখন করা হয় তখন হলো কি যে যদি কোনো কারণে তোমার কর্নিয়া পারফোরেশন হয়ে গেছে,
পারফোরেশনটা বড় হয়ে গেছে, বড় পারফোরেশন সেটা কোনো বন্ধ করে সেক্ষেত্রে আমরা ক্যারোটোপ্লাস্টি করে ফেলি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সেকেন্ডারি জাস্টমেন্ট ছিল অনেক কিছু হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা টেকটনিক ফাইবার করতে পারি পরবর্তীতে, অথবা থেরাপিউটিক করতে পারি। এবং যখন কর্নিয়া হিল হয়ে যাবে, স্কার হয়ে যাবে এবং ভীষণ খুব ডিটেরিয়েট করে যাবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অপটিক্যাল করতে পারি। তবে কথা হলো যে হোপলেস প্রগনোসিস, তার কারণটা হলো কি, যাদেরকে আমরা কেরাটোপ্লাস্টি করবো তাদের ইন্ট্রাওকুলার অ্যাবনর্মালিটি থাকতে পারে, কিন্তু তাদের বড় সমস্যা যেটা যেটা বলা হচ্ছে সাকসেস ডিপেন্ডস অন রেস্টোরেশন অফ লিম্বাল স্টিম সেল ফাংশন। বলতে লিম্বাল স্টিম সেল যদি ভালো না থাকে, যদি লিম্বাল স্টিম সেল ভালো না থাকে তাহলে তো কর্নিয়া লাগলে এটা টিকবে না, ভাস্কুলারাইজেশন হয়ে যাবে। এই জন্য প্রথম কাজ হলো কিন্তু তোমার রেস্টোরেশন অফ লিম্বাল স্টিম সেল ফাংশন। লিম্বাল স্টিম সেল ফাংশনটাকে নরমাল করে তারপরে স্টেপ বাই স্টেপ তোমাকে কেরাটোপ্লাস্টি করতে হবে। তারপর কনজেন্টিভাল অ্যাবনর্মালিটি যদি থাকে, ড্রাই আই যদি থাকে, এই তিনটা জিনিস, লিম্বাল স্টিম সেল যদি অ্যাবনর্মালিটি থাকে, কনজেন্টিভাল অ্যাবনর্মালিটি যদি থাকে এবং ড্রাইনেস যদি থাকে এবং হিট অ্যাবনর্মালিটি যদি থাকে, এই কথা যদি থাকে তাহলে প্রগনোসিস ভেরি ভেরি ব্যাড। এই জন্য বলা হচ্ছে যে কেরাটোপ্লাস্টি যদি করতে হয় কোনো কেমিক্যাল ইনজুরি পেশেন্ট, তার রেজাল্ট সাধারণত ভালো হয় না, প্রগনোসিস ব্যাড, হোপলেস, সোজা কথা হোপলেস প্রগনোসিস যাদের করতে হবে কেমিক্যাল ইনজুরির কারণে। আচ্ছা, এ পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে তোমার কি শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে লাগাই, অনেক প্রশ্ন থাকার কথা। আর লেট সার্জারি, লেট সার্জারি আমরা কি করব? ডিভিশন অফ কনজেন্টিভাল ব্যান্ডস এন্ড ট্রিটিং সিমব্লেফারেন। লেটে কখন আমরা করব? কনজেন্টিভাল ব্যান্ড রিমুভ করব কেন? সিমব্লেফারেনটা হলো খুব কমন কমপ্লিকেশন। এই জন্য সিমব্লেফারেন রিলিজ করতে হবে, ওখানে আমরা এমনিটি মেমব্রেন দিতে পারি। তারপর তো ভালো লাগে যে কনজেন্টিভাল তো হলে হবে না, এমনিটি মেমব্রেন দিতে পারি, তারপরে মিউকাস মেমব্রেন গ্রাফট করতে পারি, এগুলো করতে পারি। এর করে সাথে তোমাকে যাতে সিমব্লেফারেন আবার নতুন করে না হয় সেই জন্য কিন্তু অনেক কনফর্মার দিয়ে দেওয়া হয় অনেক সময়, এটা করতে হবে। এবং এখানে একটা জিনিস মনে রাখা খুবই দরকার যে আমরা সার্জারি করে যাই করি, আমার অকুলার সারফেসটা খুব ইররেগুলার, সেক্ষেত্রে কিন্তু প্রফিউজ তোমাকে লুব্রিকেশনটা দিতে হবে। লুব্রিকেশনটা খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট হেয়ার। আর সাথে ইনফ্লামেশন থাকলে ইনফ্লামেশনটা কমাইতে হবে, দুইটা জিনিস। কনজেন্টিভাল মিউকাস মেমব্রেন গ্রাফট আমরা পরবর্তী করতে পারি। কারেকশন অফ আইলিড ডিফর্মিটিস যদি বলি সেটা। আর কেরাটোপ্লাস্টি সাধারণত যদি অপটিক্যাল কেরাটোপ্লাস্টি করতে চাই, ইট ইজ আফটার 6 মান্থ। তার কারণ গ্রেড 4 কেমিক্যাল ইনজুরি স্টেবল হইতে হইতে তোমার মোটামুটি 6 মাস লেগে যায়। আর যখন কোনো কিছু হবে না, কেরাটোপ্লাস্টি আমরা করতে পারবো না, তখন লাস্ট হোপ যেটা সেটা হচ্ছে কেরাটোপ্লাস্টিসিস, সর্বশেষ কেরাটোপ্লাস্টিসিস করব। তারপর হলো ফলো আপ। ফলো আপ ইজ লাইফ লং ফলো আপ। লাইফ লং ফলো আপ। লাইফ লং ফলো আপ কেন? এজন্য যে যদি গ্রেড 1 2 হয় তাহলে তো ভালো হয়ে গেল, পুরোপুরি ভালো হয়ে যেত, এক্সিলেন্ট ভালো রেজাল্ট। যদি গ্রেড, বিশেষ করে গ্রেড 4 যদি হয় তাহলে সারা জীবন চিকিৎসার মধ্যে থাকতে হবে। তার কারণটা হলে তাদের পারসিস্টেন্ট এপিথেলিয়াল ডিফেক্ট থাকে, লিড ডিফর্মিটি থাকে, ড্রাই আই থাকে, কনজেন্টিভাল স্কারিং থাকে, সিমপ্লেফেরা থাকে, অনেক প্রবলেম থাকে। অনেক সময় প্রেসার, ক্রনিক প্রেসার রাইজ করে যায়। এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলোর সঙ্গে সবসময় তাকে একটা ফলো আপে থাকতে হয়, ফলো আপে থাকতে হয়। ফলো আপে ডিপেন্ড করবে তার সিভিয়ারিটি, কত ঘন ঘন ফলো আপ দিতে হবে। The patient needs to monitor closely either in the hospital or daily as observation. The topical steroid must be tapered after 7 to 10 days. The long-time use of artificial tears and lubricants. As severely dry eye may require tarsorrhaphy or conjunctival flap. এখন টার্সোরফির কথাটা বলি যে কনজেন্টিভাল ফ্ল্যাপটা খুব বেশি লাভ নাই। কনজেন্টিভাল ফ্ল্যাপ গুলো তো খুব একটা লাভ নাই, তার কারণ হলো কনজেন্টিভাল ফ্ল্যাপ করলে তো আবার আরেকটা আমি ইনজুরিটা নিয়ে আসলাম, কনজেন্টিভ ঢেকে দিলাম, চোখ তো ঢেকে দিলাম। তার জন্য টার্সোরফিটা একটু ভালো। কেন টার্সোরফিটা ভালো? টার্সোরফিটা সাধারণত আমরা লেটারাল টার্সোরফি করি। লেটারাল টার্সোরফিটা কেন করি? এখানে যে পালপিটাল ফিচারটাকে ন্যারো করে দিই। দুটো কারণে আমরা ইয়ে করি, যে যারা ঠিকমতো চোখটা ক্লোজ করতে পারে না, আইলিডটা ক্লোজ করতে পারে না, তাদেরকে আমরা আইবলটা ল্যাটারালি পালপিটাল ন্যারো করে দিই। ন্যারো করে দিলে কি হয় যে চোখটা অনেকটা ঢাকা থাকলে এবং ইভাপোরেশনটা কম হবে, তার ড্রাই আইটা কম হবে। এই জন্য মনে হচ্ছে টার্সোরফি করা হয়। প্রিভেনশন যেটা আছে, সেটা প্রিভেনশন হলো কি অলওয়েজ ওয়্যার সেফটি গ্লাসেস when working in the hazardous materials। প্রথম কথা হলো প্রত্যেকটা কাজে একটা সেফটি কোড আছে।
কোড এন্ড কন্ডাক্ট আছে যে এইটা মেনে তোমাকে চাকরি করতে হবে। যারা 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 বিল্ডিং কাজ করতে যায় তাদের কিন্তু সবসময় হেলমেট থাকার কথা, মাথায় একটা শক্ত টুপি যেটা বলে হেলমেট সেটা থাকার কথা, কিন্তু অনেক সময় সেটা থাকে না। এটা এটা থাকা এবং যখন আমরা কোনো কাজ করতে যাই চোখের সমস্যা হতে পারে তখন কিন্তু তাদের সেফটি গ্লাস থাকার কথা। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ব্যবস্থাটা আছে, ব্যবস্থাটা আছে, কিন্তু আমাদের ওরিয়েন্টেশনটা নাই, আমাদের আমরা এটা হেভি চিটেড নাই, হেভি চিটেড হইতে হবে। সেকেন্ড যেটা হলো চিলড্রেন সাস্টেন কেমিক্যাল বার্ন মোস্ট অফেন when they are unsupervised। আনসুপারভাইজড কেন, সুপারভাইজড অবস্থায় অনেক সময় হয় যায় যে আমাদের যত কেমিক্যাল ইঞ্জিন বাচ্চারা নিয়ে আসে তার ম্যাক্সিমাম হলো চুন নিয়ে আসে, চুন নিয়ে আসে, চুনের পোড়া নিয়ে আসে, চুন কেমিক্যাল ইঞ্জিন নিয়ে আসে। কি করে প্রথম কি করে যে দাদিরা পান খায়, নানিরা পান খায়, পান খায় কি করে যে চুনটা রাখে, দাদিরা কি করে আঙ্গুলের মাথায় নিয়ে চুন পান খাইতে থাকে, বাচ্চারা তো আঙ্গুলের মাথায় নিয়ে এটা করতে থাকে, তখন ইঞ্জিন কেমিক্যাল তারা কি করে চোখের ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দিলে চোখ যায় পুড়ে, এইগুলো ঘটনা। অনেক সময় দেখি অ্যাক্সিডেন্টালও হয়। এই জন্য এটাকে বাচ্চাদেরকে এই জায়গা থেকে দূরে রাখতে হবে এবং কোনো সময় আনঅ্যাটেন্ডেড রাখা যাবে না। আর সবার জন্য সবচেয়ে ইয়ে হলো কি যে যারা পান জাতীয় ওষুধ খান, পান খান যারা, তাদেরকে কিন্তু এই জিনিসটা বাচ্চাদের কাছে দূরে রাখতে হবে, বাচ্চাদের জন্য আগামী যেন না থাকে, বাচ্চাদের দূরে রাখতে হবে। আচ্ছা, কিপ অল হ্যাজার্ডাস হোম প্রোডাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য চিলড্রেন, বারবার এই কথাই বলা হচ্ছে। আচ্ছা, এই কথা বলা হচ্ছে যে এখন একটা আমরা একটা স্টাডি হয়েছে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, একটা যে আমাদের ডাক্তার জান্নাত এটা করছে যে সে দেখাইছে যে তার স্টাডিতে যে আমাদের দেশে ম্যাক্সিমাম পপুলার ইনজুরি হচ্ছে বাচ্চাদের বেশি হচ্ছে, অন্যান্য দেশে কিন্তু অ্যাডাল্টদের বেশি, কিন্তু আমাদের দেশে বাচ্চাদের বেশি হচ্ছে। তার কারণ হলে বাচ্চারা খুব মোস্টলি আনঅ্যাটেন্ডেড থাকতেছে এবং কেমিক্যাল ইনজুরি কেমিক্যাল গুলো আমার বাচ্চাদের কাছে দূরে রাখতেছে না, যে খেলার জিনিসগুলো বাচ্চারা আনঅ্যাটেন্ডেড খেলতেছে নিজের মতো করে, এই জিনিসগুলো একটু ভালো করে ইয়ে করতে হবে। তারপরে যে জিনিসটা যে রিহ্যাবিলিটেশন এন্ড লেজিসলেশন, রিহ্যাবিলিটেশন করতে হবে, মেন্টাল রিহ্যাবিলিটেশন, তারপরে সাইকোলজিক্যাল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন আর ইকোনমিক রিহ্যাবিলিটেশন। বিশেষ করে গ্রেড 4 বান যাদের বাইলেটারাল হবে, তাদের যারা অন্ধ হয়ে যাচ্ছে তাদের সেটা এটা দুটো দিয়ে পারিবারিক ভাবে করতে হবে, সামাজিক ভাবে করতে হবে এবং রাষ্ট্রিক ভাবে এটা ব্যবস্থা থাকা উচিত। আর হলো আইন করা, আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর মেসেজ যেটা হচ্ছে কি যে কেমিক্যাল ইঞ্জুরি ফাইনালি সেটা হলো কি যে সেটা বলার আগে আমি আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করো তোমরা, তারপর শেষ পর্যন্ত চলে আসি, এটা এই কেমিক্যাল ইঞ্জুরি এখানে শেষ করে দিই। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? কোনো প্রশ্ন নাই? এই তোমরা কি শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? কোনো রেসপন্স নাই তো? শুনতে পাচ্ছি স্যার। কথা বলো, কথা বলো, কোনো কথা বলতেছ না কেন? হ্যাঁ, কথা বলতে হবে। ভিডিও অন রাখো, ভিডিও অন রেখে যোগাযোগ করো, কথা বলো। নির্বাক খেলা দিচ্ছে আমাদের। তোমরা তো কথা বলতেছ না, যে এটা হলো মেসেজ, এটা হলো আমার শেষ, এখানে আমি শেষ করব। সেটা হলো কি যে মেসেজটা হচ্ছে মেসেজটা হচ্ছে ট্রু অকুলার ইমার্জেন্সি নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2 যেটা ট্রিটমেন্ট শুড বি স্টার্ট এট দ্য টাইম এট দ্য সাইট উইথ অ্যাভেলেবল ক্লিন লিকুইড। এইটা হচ্ছে মূল বক্তব্য। এটা সেটা দরকার নাই। তাতে যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রশ্ন থাকলে সেটা নিয়ে আলোচনা করতে পারি। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এখানে আজকে শেষ করে দিব। মোটামুটি যে কেমিক্যাল ইনজুরির জন্য যা যা দরকার মোটামুটি ইন এ নাটশেল সবই বলা হয়েছে। আর তোমরা যদি ডিটেলস কেউ পড়তে চাও তাহলে বিভিন্ন রকম বই আছে, আছে আমাদের কি বলে কানস্কিতে খুবই কম আছে, খুবই কম। মেডিকেল পার্টটা কিছুটা আছে, সার্জিক্যাল পার্টটা তেমন কিছু নাই। তবে এটা হলো যে কর্নিয়া যে আমাদের যে প্লাসমার আছে সেটা পড়তে পারো। আর একটা হলো কি যে আমাদের কি বলে এটা একটা বড় বই আছে, নাম কি বলে ওটা, যেটা আমি ফলো করে নামটা ভুলে গেলাম, টুইটার ফান্ড একটা বই, নামটা ভুলে গেলাম। স্যার, হ্যাঁ, স্যার, ইসলাম বলো। স্যার, এই যে
আগামী মাসে স্যার মর্নিং সেশন প্রেজেন্টেশনের জন্য স্যার আপনি স্যার টপিক আমাদের ফ্যাকাল্টিগুলোকে দিয়ে দেন স্যার। আচ্ছা আমি বলছিলাম যে তোমরা 6 মাসের জন্য একবার করে ফেলো না। জি স্যার, সেটা হয়। 6 মাসের জন্য একবার করে ফেলে তো অনেকবার দেওয়া হয়েছে। তোমাদের কাছে তো আমাদের যতগুলো টপিক সবগুলো আছে 6 মাসের জন্য করে ফেলো না একবারে। প্রতি মাসে মাসে করার কোনো দরকার নেই। একটা 6 মাসের জন্য করে দিয়ে দাও। টপিকগুলো দিয়ে দাও, পরে কে কোনটা করবে সেটা করে। হ্যাঁ বলো। বলো রশিদ। লিস্টটা আমাদের কাছে আছে স্যার। হ্যাঁ। ফ্যাকাল্টিরা মাঝে মাঝে এসে বলে যে আমরা একটু চেঞ্জ শুধু শুধু ওখান থেকে দেবা, ওটা তো হয়েছে, আমরা একটু মডারেশন একটু এপাশ ওপাশ করে দিব। এই জন্য স্যার আমাদের প্রতি মাসেই আপনাদের দিয়েছে। না সেটা আমি একটা কথা বলি, স্যার আমাদের কাছে আছে স্যার। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, তো আমি বলছিলাম যে একবারে 6 মাসেরটা করে ফেলো। একবারে 6 মাসেরটা করে ফেলে যাদেরকে একটা কোনোদিনও হচ্ছে না, একটা একাধিকবার হচ্ছে। জিনিসটা এরকম হচ্ছে, একই জিনিস বারবার হচ্ছে, আবার কোনো জিনিস হচ্ছেই না। যদি একবার 6 মাসেরটা করে ফেলো তাহলে সুবিধা হয় যে এই 6 মাসের পরে এই আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেল, যেটা তখন দরকার তো সেটা রিপিটেশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা তো দিতেই পারি, আমাদের তো টপিক দিতে সমস্যা নাই, কিন্তু টপিক দিলে আমাদের মনে থাকে না কত। আপনারা স্যার আপকর্নিয়া থেকে যেটা দেওয়া ছিল স্যার পুরো দিকটাই আমার কাছে স্যার, আপনাদের দেখেন আমাদের কাছে আছে স্যার। তারপরে ফিজিক্যাল ট্রেনিং পারমিশনের জন্য স্যার না পারমিশন নিতে হচ্ছে প্রফেশনাল। না ঠিক আছে, এটা হলো কি যে প্রতি মাসে না করে তুমি একবারে 6 মাসের জন্য করে ফেলো। তুমি জানুয়ারি থেকে একবারে জুন পর্যন্ত করে ফেলো, এই ডিসেম্বর পর্যন্ত চালাও। জানুয়ারি থেকে যদি একবার করে ফেলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে, দেখা গেল কি একই জিনিস বারবার হচ্ছে, আর একটা জিনিস কিন্তু হচ্ছেই না। এই জিনিসটা তো আমাদের যে কি কি হয়েছে আমি বলার আগে আমাকে বলতে হবে কি কি হয়েছে গত 3 মাসে, তখন আমি বলতে পারবো যে 4 মাসে কি দিবি। আমার কাছে তো এই লিস্টটা তেমন থাকে না, কারণ আমি তো অন্য যে একবার 6 মাসের জন্য করে ফেলো সেটা ভালো হবে। সেটা হলে তো মানে পুরো কোর্সে দেন, তারপর যেটা দরকার তখন একটু ঢুকাই দেবো সেটা। আচ্ছা আমার মনে হয় যে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ, এর পরের দিন কি করব পরে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আউট হয়ে যাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, থ্যাংক ইউ।